কম্পাউন্ড, যেখানে আমাদেরকে সকলকে এই জায়গাটার মধ্যে প্যারা দেয়। তো আশা করি এই প্যারাটা তোমাদেরকে আজকে মুক্ত করতে পারবো। আজকে থেকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর ক্লাসটা শুরু করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর সবচেয়ে জটিল পার্ট যেটা, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই পার্টটা দিয়ে শুরু করব। তুমি যদি এই ক্লাসটা দেখো, এই পার্টটা দেখো, তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের একটা শক্ত একটা ভিত্তি তৈরি হবে তোমার, আশা করি। বাট মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। আর যে রুলস গুলো আমি দিব অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নাম্বার থাকার পসিবিলিটি বেশি। ধরে নিতে পারো 1 নাম্বার কমন থাকবে এই রুলসটা থেকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কার কার লাগবে তোমরা অলরেডি জানো, 9 10 এ যারা আছো তোমরাও ক্লাসটা করতে পারো। তার হচ্ছে এইচএসসি লেভেলেরও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড লাগে। সো আমরা কিন্তু যাই করি সব জায়গায় কিন্তু নিয়মগুলো সেম পড়াই, ঠিক আছে? সো তুমি চাইলে এগুলো পড়তে পারো, দেখতে পারো। সো কথাটা বাড়াই, চলো আমরা ক্লাসে চলে যাই। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর মধ্যে আমরা যে টপিক গুলো, যে পার্ট গুলো থাকে, যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে দেখো, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকে, অথবা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে। তারপর হচ্ছে চেঞ্জ অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের পরিবর্তন অ্যাসার্টিভ থেকে ধরো এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, এই ধরনের। তারপর হচ্ছে চেঞ্জ অফ ডিগ্রি, ডিগ্রির পরিবর্তন থাকে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তারপর হচ্ছে চেঞ্জ অফ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তারপর হচ্ছে সিম্পল কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, যেখানে আমাদেরকে সকলকে এই জায়গাটার মধ্যে প্যারা দেয়। তো আশা করি এই প্যারাটা তোমাদেরকে আজকে মুক্ত করতে পারবো। তো আমরা প্রথম থেকে যদি শুরু করি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, দেখো সেন্টেন্স গঠন অনুসারে হচ্ছে 3 প্রকার, মূলত হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। কিন্তু গঠন অনুসারে সেন্টেন্স আবার 3 ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে সিম্পল, যেটার অর্থ হচ্ছে সরল বাক্য; কমপ্লেক্স, যেটার অর্থ হচ্ছে জটিল বাক্য; কম্পাউন্ড, যেটার অর্থ হচ্ছে যৌগিক বাক্য। তো আমরা শুরুতেই যদি চিনে নেই যে এটা কোন ধরনের বাক্য, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাইলে আমরা সলভ করতে সবচাইতে বেশি সুবিধা হবে। চলো আমরা এই 3টার বৈশিষ্ট্য জানি, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। তো দেখো, সিম্পল সেন্টেন্স সম্পর্কে আমরা তথ্য জানবো এখানে। যে সেন্টেন্সে একটি মেইন ক্লজ থাকে, মানে একটি সাবজেক্ট ও একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। অর্থাৎ সিম্পল সেন্টেন্স হওয়ার সত্য কি, একটা মেইন ক্লজ থাকবে, সেই ক্লজের মধ্যে অবশ্যই একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। অর্থাৎ ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা নিজের অর্থ সরাসরি প্রকাশ করতে পারে, অন্যের উপর প্রকাশ করতে হয় না। আর মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ, তিনটাই একই জিনিস। সেটা হচ্ছে যে সরাসরি অর্থ প্রকাশ করবে। আর সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে নির্ভরশীল, সে প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর থাকে। তো যেই সেন্টেন্সের মধ্যে একটা মেইন ক্লজ থাকবে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আরো সহজে বোঝার জন্য বলছি, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। যেমন দেখো, আরো কিছু উপায় আছে সিম্পল সেন্টেন্স চিনার, তোমাকে আমি এখানে লিখে দিছি। সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, তারপর হচ্ছে তোমার টু, ইন অর্ডার টু, উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, টু ডট ডট টু, বিং, হ্যাভিং ভার্বের সাথে আইএনজি থাকে, তাইলে বুঝবো এটা একটা সিম্পল সেন্টেন্স। খুবই সহজ করে তোমাদেরকে আমি এটা বুঝাই দিলাম, আশা করি বুঝবা। তো আমরা চলো সিম্পল সেন্টেন্স একটা বাক্য দেখি। দেখো, ডেসপাইট হ্যাভিং মেরিট, ডেসপাইট হ্যাভিং মেরিট, এই যে এখানে দেখো ডেসপাইট আছে বাক্যের শুরুতে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এই যে দেখো ডেসপাইট আছে এখানে, ডেসপাইট থাকলে আমরা জানি সিম্পল সেন্টেন্স। তো ডেসপাইট হ্যাভিং মেরিট, আবার হ্যাভিংও আছে, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। সে ডাজ নট স্টাডি, সে পড়াশোনা করে না, তার মেধা থাকা সত্ত্বেও সে পড়াশোনা করে না। এখন কথা হচ্ছে, স্যার স্যার বলছিলেন আপনি যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে অথবা একটা মেইন ক্লজ থাকবে, ওই ক্লজটা কোনটা আছে? এই যে কমা আছে, কমার আগে একটা ক্লজ, কমার পরে আরেকটা ক্লজ, ঠিক আছে? এখন প্রিন্সিপাল ক্লজ কোনটা? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেটা সরাসরি নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন ধরো, আমি যদি এই অংশটা ধরি, বলছে যে ডেসপাইট হ্যাভিং মেরিট, মেধা থাকা সত্ত্বেও। তো আমি এতটুক বলে যদি থেমে যাই, মেধা থাকা সত্ত্বেও, তার মানে আমি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি না। মেধা থাকা সত্ত্বেও কি, আমার একটা প্রশ্ন আসবে, আমার একটা আকাঙ্ক্ষা জাগবে। একটা সেন্টেন্সের 3টা গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। তো এখানে আকাঙ্ক্ষা হচ্ছে একটা শব্দের পর আরেকটা শব্দের ইচ্ছা যদি হয়, সেটা হচ্ছে আকাঙ্ক্ষা। তো আমার এখানে আকাঙ্ক্ষা জন্মাইছে ভাই, আমি কি হবে, মানে মেধা থাকা সত্ত্বেও কি হয়েছে, আমি না এখানে একটা প্রশ্ন জানার ইচ্ছা হবে। সো তার মানে এটা স্বাধীনভাবে উত্তর প্রকাশ করতে পারতেছে না, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
অথবা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা নির্ভর করতে হচ্ছে। পরে দেখো she does not study, সে পড়াশোনা করে না, সরাসরি অর্থ প্রকাশ করতে পারছে। তার মানে এটা হচ্ছে মেইন ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু ডেসপাইট হ্যাভিং মেরিট, এইটা এই যে she does not স্টাডির উপর নির্ভর করতে হয়েছে, তাইলে আমরা বুঝছি ডেসপাইট হ্যাভিং মেরিট, মেধা থাকা সত্ত্বেও she does not study, সে পড়াশোনা করে না। তারপর দেখো she is studying a lot to get GPA 5, সে পড়াশোনা করছে, she is, এখানে হবে is she is studying a lot to get GPA 5। তো আমরা দেখলাম এখানে she হচ্ছে একটা সাবজেক্ট, স্টাডি হচ্ছে একটা ভার্ব, মেইন ভার্ব। এর আগের মধ্যে she হচ্ছে একটা সাবজেক্ট, does not study এটা ছিল একটা মেইন ভার্ব। তো একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, তো এখানেও সেম, একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স। তো চলো আমরা কমপ্লেক্স সেন্টেন্স সম্পর্কে জানি। যে সেন্টেন্সে দুই বা ততোধিক ক্লজ থাকে, দুই বা ততোধিক ক্লজ থাকবে স্বাভাবিক, মানে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং একটি মেইন ক্লজ থাকবে, তাকে হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন ওইখানে সিম্পল সেন্টেন্সও কিন্তু দুইটা ক্লজ থাকতে পারে, তাই না? একটা মেইন ক্লজ থাকবে, তো এখানে তো বলছি একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এখানে একটা আবার বলছি মেইন ক্লজ থাকবে, তাহলে পার্থক্যটা কই থাকবে? অর্থাৎ তুমি মনে রাখবা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে, তাইলে হয়ে যাবে। আর কমপ্লেক্স সেন্টেন্স চিনার কিছু উপায় আছে, আমি তোমাকে দিয়ে রাখছি। দেখো সেন্টেন্সে যদি দো, অলদো, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হ্যাঁ, দ্যাট, ইফ, আনলেস, এগুলো থাকে, তাইলে বুঝবো। ডাব্লিউএস ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে বুঝবো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো চলো এক্সাম্পল দেখি, আমরা ক্লিয়ার হয়ে যাবো। দেখো লেখা আছে, দো হি ইজ মেরিটোরিয়াস, হি ডাজ নট ইউজ হিজ মেরিট প্রপারলি, যদিও সে, দো অলদো মানে হচ্ছে যদিও, যদিও সে মেধাবী, সে কি করে না, তার মেধাটাকে প্রপারলি সঠিকভাবে ইউজ করে না, ব্যবহার করে না। তো এখানে দেখো দো হি ইজ মেরিটোরিয়াস, যদিও সে মেধাবী, তারপরে আমি কিছু বললাম না, তার মানে আমি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারলাম না, তার মানে এই ক্লজটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। হি ডাজ নট ইউজ হিজ মেরিট প্রপারলি, সে তার মেধা সঠিকভাবে ব্যবহার করে না। তো এই কথাটা বললে কিন্তু আমরা সরাসরি অর্থ প্রকাশ করতে পারি, এখানে এটা মেইন ক্লজ। আর বলছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে দুইটা ভার্ব থাকবে, এখানে খেয়াল করো হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আবার দেখো হি একটা সাবজেক্ট আর ডাজ নট ইউজ এই অংশ আরেকটা ভার্ব আছে, তার মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে যেহেতু। দেখো আই ডিড নট গো টু স্কুল বিকজ আই ওয়াজ সিক, এই যে এখানে বিকজ আছে, কমপ্লেক্স সেন্টেন্স। তাইলে আমরা চিনলাম কমপ্লেক্স সেন্টেন্স। এবার চলে আসো কম্পাউন্ড সেন্টেন্স চিনি, আগে চিনি তারপরে আমরা রুলসে যে পরিবর্তন শিখবো, ঠিক আছে? দেখো যে সেন্টেন্সে দুই বা ততোধিক মানে দুইটাই থাকে বেশিরভাগ, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আগের গুলাতে একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল কিন্তু, বা একটা ফ্রেজ ছিল, সিম্পল সেন্টেন্সে একটা ফ্রেজ থাকে, ঠিক আছে? তো এখানে কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে আইসা দুইটাই মেইন ক্লজ থাকবে, অর্থাৎ দুইটাই স্বাধীনভাবে অর্থ প্রকাশ থাকবে, করতে পারবে। আর মাঝখানে কিছু কোঅর্ডিনেট কনজাংশন থাকবে, যেটাকে আমরা একটা টেকনিকে মনে রাখি, সেটা হচ্ছে ফ্যান ভয়েস। এখন ফ্যান ভয়েস মানে কি? ফ্যান ভয়েস মানে হচ্ছে, দেখো এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে এন, এ দিয়ে হচ্ছে এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, এস দিয়ে হচ্ছে সো। তো এই যখন এই ফ্যান বেস গুলো বাক্যের মধ্যে থাকবে, ফ্যান ভয়েস গুলা, তাহলে বুঝবো এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে এবং এটা দুইটা ক্লজে স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে। যেমন দেখো মাই ফ্রেন্ড ক্যান কুক বিরিয়ানি, আমার বন্ধু বিরিয়ানি রান্না করতে পারে, তার মানে আমি এটা অর্থ প্রকাশ করতে পারছি। তো আবার মাঝখানে দেখো বাট আছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আবার দেখো আই ক্যান নট কুক এনিথিং, আমি কিছুই রান্না করতে পারি না, এটাও বুঝতে পারছি, তার মানে এটাও স্বাধীন বাক্য, মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে দুইটা পাইলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। তো চলো আই লাইক ক্রিকেট এন্ড ফুটবল, আরেকটা দেখি, আমি ক্রিকেট পছন্দ করি এবং ফুটবল খেলাও পছন্দ করি। আমি এখানে একই সাবজেক্ট, যদি সাবজেক্ট আর ভার্ব যদি একই রকম হয়, পরের ক্লোজে আনার কোনো প্রয়োজন নাই, এই কারণে আমি এখানে আই লাইক ফুটবল বলি নাই, ঠিক আছে? তো আমরা চিনে নিলাম তিন প্রকার সেন্টেন্সের বিস্তারিত, অর্থাৎ কিভাবে চিনবো এটা কোন ধরনের সেন্টেন্সে আছে। এখন আমাদের পালা হচ্ছে রুলস অনুসারে শিক্ষা, আমরা রুলস অনুসারে শিক্ষার চেষ্টা করব। দেখো দো অলদো,
আমরা এখানে তিনটারে দিব, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড তিনটারই স্ট্রাকচার তোমাদেরকে দিয়ে দিব। এগুলো জাস্ট নোট করে রাখবা। আশা করি তোমাদের জন্য বেস্ট ক্লাস হবে আজকের এই ক্লাসটা। দেখো, ডু অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড করার নিয়ম। আমরা বাক্যটা হচ্ছে কমপ্লেক্সে থাকবে, অর্থাৎ ডু অলদো যুক্ত। তাইলে এরকম কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম, কম্পাউন্ড করার নিয়ম অথবা কমপ্লেক্স করার নিয়মটা আমি দিয়ে দিছি এখানে। পরবর্তীতে বোর্ড কোশ্চেনে দেখবা এটা আসে। আমরা সিম্পল করার নিয়মটা একটু ফলো করি। মনে রাখবা, শুরুতেই ডু অলদো এর পরিবর্তে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ বসে, দুইটার একটা, নয়তো ডেসপাইট নয়তো ইনস্পাইট অফ বসাইবা, ডু অলদোর পরিবর্তে উঠাই দিবা। তারপরে প্রনাউন যদি থাকে, ভাই বলছি আমি যদি থাকে, প্রনাউন থাকলে তুমি এটার পজিটিভ ফর্মটা ব্যবহার করবা, না থাকলে তো নাউন থাকলে তো নাউনের কোনো পরিবর্তন হবে না। যদি প্রনাউন থাকে প্রনাউনের পজিটিভ ফর্মটা ব্যবহার করবা, অর্থাৎ আই, মি, মাই 3 নাম্বারটা, দে, দেম, দেয়ার 3 নাম্বারটা। তারপর হচ্ছে দেখো, যদি সেন্টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকে, তাহলে তুমি সিম্পল করার সময় এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার পরিবর্তে বিং বসাইতে হবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে হ্যাভিং ব্যবহার করতে হবে। আর ডু অলদের পরে যদি মেইন ভার্ব থাকে, অর্থাৎ এবার এম ইজ আরও নাই, হ্যাভ এজও নাই, মেইন ভার্ব থাকবে নিশ্চয়ই। মেইন ভার্ব থাকলে তুমি কি করবা, মেইন ভার্বের সাথে আইএনজি করে ফেলবা, আর কমার পরবর্তী অংশের কোনো পরিবর্তন হবে না। তো এই নিয়মটা জাস্ট মনে রাখবা, তাহলে তুমি সিম্পল করতে পারবা 100% শিওর। তারপরে দেখো, এবার চলে আসছে হচ্ছে কম্পাউন্ড করার নিয়ম। আমরা কিভাবে কম্পাউন্ড করব। সেন্টেন্স থেকে ডু, অলদো, ডেসপাইট, ইনস্পাইট অফ উঠে যাবে এবং তার পরিবর্তে দুইটি ক্লজের মাঝখানে বাট বসবে। ডু অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা সিম্পল করার জন্য এর পরিবর্তে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ ব্যবহার করি। আর হচ্ছে কম্পাউন্ড করার জন্য আমরা ব্যবহার করব বাট, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে। দুইটা ক্লজ মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, মাঝখানে বাট থাকবে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, মাঝখানে হচ্ছে বাট, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। মনে রাখবা যে বিষয়টা, দুইটা ক্লজের, অর্থাৎ এই যে এই সাবজেক্ট, এটা একটা ক্লজ, কিন্তু পরে আরেকটা ক্লজ, তাহলে দুইটা ক্লজের যদি সাবজেক্ট এবং ভার্ব দুইটাই যদি একরকম হয়, তাহলে পরের ক্লজে তা লেখার প্রয়োজন নাই। একটু আগে যেটা পড়ছিলাম আমরা, আই লাইক ক্রিকেট এন্ড ফুটবল, অর্থাৎ আই লাইক ফুটবল ওইটা লিখি নাই, কারণ একই রকম ছিল। তো আমরা এটা বুঝলাম কম্পাউন্ড করার নিয়ম। তারপরে তোমাকে আমি আবার যদি তোমার কি বলে উল্টা আসে, মানে সিম্পল অথবা কম্পাউন্ড থেকে তোমাকে যখন কমপ্লেক্স করতে বলবো, তাহলে তুমি কই যাবা? হ্যাঁ, তোমার জন্য এই কারণে আমি এটাও দিয়ে দিছি, শুরুতেই ডু অলদো বসাইবা একটা, যে কোনো একটা, আর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট তো উঠে যাবে নিশ্চয়ই। ডু অলদো বসাবা, বসানোর পরে একটা সাবজেক্ট বসাবা। কি বসাবা? সাবজেক্ট বসাবা। ওই যে প্রনাউনের পজিটিভ ফর্ম লেখতা, হি থাকলে হি, হিম, হিজ লেখতা, হিজ দেখলে তুমি হি ব্যবহার করতে হবে। দে, দেম, দেয়ার, যদি দেয়ার থাকে দেয়ার থেকে দে লিখবা তুমি। তারপরে দেখো, যদি বিং থাকে, কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা কি করতাম, এম ইজ আর, ওয়াজ আর এর পরিবর্তে বিং লিখতাম। তার মানে আমি বিং থাকলে টেন্স অফ পারসন অনুসারে ওয়াজ আর ব্যবহার করব। আর যদি হ্যাভিং থাকে, তাহলে অবশ্যই টেন্স অফ পারসন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করব। তো টেন্স ও পারসন অনুসারে কেন বলতেছি, কারণ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হইলে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার, যেমন হ্যাজ ব্যবহার করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার হইলে, সাবজেক্ট প্লুরাল হইলে হ্যাভ। আর এম ইজ আর এর মধ্যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ইজ, সাবজেক্ট প্লুরাল হইলে আর, আর আই এর সাথে সবসময় এম বসে। ওয়াজ ওয়ার এই দুটা থেকে ওয়াজ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হইলে, ওয়ার বসে সাবজেক্ট প্লুরাল হইলে, খেয়াল রাখবা। আর যেটা বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা সিঙ্গুলার, এটা যদি মনে না রাখতে পারো, মনে রাখবা শুধু এটা যে অক্সিলারি ভার্বের মধ্যে এস আছে সেটা হচ্ছে সিঙ্গুলার। তো এখন অবশ্যই প্রেজেন্ট টেন্স ফার্স্ট টেন্সের একটা বিষয় আছে। তো আমরা এই নিয়মগুলো পড়লাম, সিম্পল করার নিয়ম পড়লাম, কমপ্লেক্স করার নিয়ম পড়লাম, কম্পাউন্ড করার নিয়ম পড়লাম, সবকিছুই জানলাম। এবার বোর্ড কোশ্চেনে গিয়ে পারি কিনা এটা হচ্ছে দেখার পালা। তো আমরা যদি বোর্ড কোশ্চেন পারি, তাহলে আমরা আজকে পড়াটা সার্থক হবে। খেয়াল করো, আমরা এখানে বোর্ড কোশ্চেন আমি এখানে 5টা দিয়ে দিছি, 5টা বোর্ড কোশ্চেন, এগুলা সবগুলো বোর্ড কোশ্চেন, 5টা দিছি, আরো ছিল, বাট আই থিঙ্ক যে কয়টা দিছি এই কয়টা যদি বুঝো, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে সার্থক তোমার জন্য। খেয়াল করো, দো দ্য মুন
though the moon gives us light, it does not have the light of its own. যদিও মুন চাঁদ আমাদেরকে আলো দেয় কিন্তু এটার নিজস্ব কোনো আলো নেই। তো এটাকে করতে বলছে আমাদেরকে কম্পাউন্ড। এটা কি করতে বলছে? কম্পাউন্ড। তো এটা যদি কম্পাউন্ড করি, খেয়াল করো আমরা জানি কম্পাউন্ড করতে ডুয়াল যুক্ত সেন্টেন্সকে আমরা মাঝখানে কি ব্যবহার করব? আমরা মাঝখানে ব্যবহার করব হচ্ছে বাট। এই যে এখানে বাট ব্যবহার করব। সো আমরা দেখি সাবজেক্ট লিখতে হবে। এই যে দা মুন সাবজেক্ট আছে, তাহলে লিখবা দা মুন তারপর ভার্ব এই যে গিভস, দা মুন গিভস আস লাইট, আস লাইট, দা মুন গিভস আস লাইট। এরপরে কমার পরিবর্তে তুমি বাট লিখে দিবা, কারণ সাবজেক্ট লিখলাম তারপর ভার্ব লিখলাম, ভার্বের পরে কি লাগবে? অবজেক্টের পরে বাট আনতে হবে, তাহলে এই কারণে আমরা এখানে বাট লিখবো। বাট বাট ইট ডাজ নট, যেমনি আছে এমনি, কমার পরবর্তী অংশের কোনো পরিবর্তন হয় না। তো আশা করি বুঝছো। দেখো আরেকটা বাক্য, দো শি ওয়াজ এ নাইস লিটল গার্ল, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। এটাকে করতে হবে সিম্পল। তো সিম্পল যদি করি, ডু অলদো থাকলে আমরা জানি এর পরিবর্তে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ বসে। আমরা এখানে ডেসপাইট যদি লিখি, ডেসপাইট ডেসপাইট লিখলাম। বলছিলাম যদি প্রোনাউন থাকে, এই যে দেখো ডু এর পরে প্রোনাউন আছে শি, প্রোনাউনের পজিটিভ ফর্ম লিখতে হবে, তাহলে অর্থাৎ শি, হার, হার, তাহলে ডেসপাইট হার, ডেসপাইট হার, ডেসপাইট হার লিখলাম। তারপর লিখতে হবে ওয়াজ ওয়্যার থাকলে আমরা বিং লিখি। এই যে এখানে যেহেতু ওয়াজ আছে তার মানে বিং লিখবো। ডেসপাইট হার বিং, বিং এ নাইস লিটল গার্ল, এটার কোনো পরিবর্তন হবে না। এ নাইস লিটল গার্ল, পরে দেখবার লেখা আছে কমার পরবর্তী অংশের কোনো পরিবর্তন হয় না, কমা দিব, দেওয়ার পরে যেমনি আছে এমনি লিখে দেব, she was not an ordinary child। তারপর দেখো দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এটাকেও সিম্পল করব। তো সিম্পল যদি করি, দেখো দো আছে, তাহলে দো এর পরিবর্তে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ লিখলাম, ডেসপাইট। তারপর বলছি যদি প্রনাউন থাকে, প্রনাউনের পজিটিভ ফর্ম বসে, কিন্তু এখন তো প্রনাউন নাই, এখানে আছে নাউন, তার মানে নাউনের কোনো পরিবর্তন হবে না। তাহলে ডেসপাইট ক্রিকেট, ডেসপাইট ক্রিকেট, এই যে ইজ আছে তার মানে বিং লিখতে হবে, ডেসপাইট ক্রিকেট বিং, কাজ শেষ। বিং এ কস্টলি গেম, কমার পরবর্তী অংশে কোনো পরিবর্তন হবে না, পিপল অফ অল এজেস এনজয় ইট, এমনি লিখে দিবা। তারপর দেখো 4 নাম্বার एग्जांपल, দো শি হ্যাড এ বেস্ট ওয়েলথ, হি he had a best wealth, he did not spend for his own। কম্পাউন্ড করব। তো এটা যদি কম্পাউন্ড করি, দেখো দো তো উঠা যাবে, সাবজেক্ট থেকে শুরু হবে, একটা ক্লজ হবে, অর্থাৎ লিখবো হি হি হ্যাড, হি হ্যাড। এখন কিন্তু হ্যাড থাকার কারণে হ্যাভিং লিখবো না, কারণ হচ্ছে এখন কম্পাউন্ড করতেছি। হি হ্যাড এ বেস্ট ওয়েলথ, বেস্ট ওয়েলথ, এই যে এখানে মাঝখানে বাট ব্যবহার করতে হবে, বাট। খেয়াল করো এখানে সাবজেক্ট হইছে হি, হি এর পরে হইছে হেড, এখানেও হি আছে কিন্তু হি এর পরে হেড নাই, তার মানে একবার আমরা কিন্তু সাবজেক্ট বার বাদ দিতে পারবো না। তাহলে হি হ্যাড এ বেস্ট ওয়েলথ বাট হি ডিড নট, যেমনি আছে এমনি, কোনো পরিবর্তন হবে না, ডিড নট স্পেন্ড ফর হিজ ওন। তো এটা ছিল কম্পাউন্ড করার নিয়ম। পরবর্তীতে দেখো লেখা আছে লাস্ট রুলস, এই এক্সাম্পলটা, যে হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ মাঝখানে বাট আছে, তাই না? করতে হবে আবার কমপ্লেক্স। যদি কমপ্লেক্স করি, তোমাদেরকে আমি নিয়মটা বলছিলাম যে শুরুতে দু অথবা অলদো লিখতে হবে। তো আমরা এখানে লিখবো যে শুরুতে কি লিখবো? দু লিখতে হবে, কারণ হচ্ছে আমরা জানি বাট যুক্ত অংশকে কমপ্লেক্স করতে হইলে শুরুতে দো আনতে হয়। তো আমরা লিখবো হচ্ছে দো, দো, তারপর কি লাগবে? সাবজেক্ট। এই যে দেখো সাবজেক্ট দেয়াই আছে, হি, দো হি ওয়াজ, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার, হি ওয়াজ পুয়ার।
শেষ, একটা ক্লজ লিখলাম, তারপরে কমা দিব, ভার্ব তো উঠে যাবে, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের শর্ত কিন্তু পরে একটা সাবজেক্ট থাকতে হবে আবার ভার্ব থাকতে হবে। তো কম্পাউন্ডে একই সাবজেক্ট একই ভার্ব থাকার কারণে এটা উজ্জ হয়ে গেছে, কিন্তু কমপ্লেক্সে তো উজ্জ করতে পারবো না। অর্থাৎ আমি এখানে অনেস্টের আগে সাবজেক্ট ভার্ব আনতে হবে, অর্থাৎ হি। এখন ভার্বটা কি নিব? হি, এই যে আবার এখানে ওয়াজ আছে, ওয়াজ নিব। হি ওয়াজ, ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়াজ। হি ওয়াজ অনেস্ট, হি ওয়াজ অনেস্ট, ইয়েস অনেস্ট। তো এটা ছিল হচ্ছে কমপ্লেক্স করার নিয়ম। আশা করি তোমাদের যে আজকে যে একটা রুলস করাইছি এই রুলস থেকে তুমি ইনশাল্লাহ 1 নাম্বার কমন পাওয়া যাবা। ক্লাসটা যদি মনোযুক্ত সহকারে করে থাকো, আশা করি এই ক্লাসটা ভালো লাগবে। সো যদি বুঝে থাকো, যদি ফিল করো যে তোমার এটাতে তুমি উপকৃত হয়েছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবে।